যেন আমার মনোযোগ ছিল অন্য কোথাও। মিরাজ আমার চোখের সামনে হাতের তালি বাজালো, আমার হুঁশ ফিরল। আমি তাকে বললাম, আমার জন্য 1 কাপ চা বানিয়ে দাও। আজকের দিনটা আমি নিজের জন্য একটু আলাদা করে রেখেছিলাম। দুপুরবেলা নিজের ঘরে আরাম করে বসে ত্বকের যত্ন নিতে শুরু করলাম। আমি তখন মেক্সি পরেছিলাম এবং একটু হাঁটাহাঁটি করতেছিলাম। হাঁটাহাঁটি করার সময় হঠাৎ একটু গরম চা পায়ে পড়ে যায়, যার ফলে আমার পায়ের ত্বক পুড়ে যায়। ব্যথায় তীব্রতায় আমার মুখ দিয়ে শব্দ বেরিয়ে গেল। সে শব্দ শুনে মিরাজ দ্রুত ঘরে এসে হাজির হল। সে এসে খুব সাবধানে পুড়ে যাওয়া অংশ থেকে গরম চা সরিয়ে দেয় এবং সেখানে ক্রিম লাগিয়ে দেয়। তার সাহায্য পায়ে স্বস্তি এনে দিল, যদিও তার স্পর্শ আমাকে খানিকটা অস্বস্তিতে ফেলেছিল। এরপর আমরা দুজনে মিলে ঘরের কিছু ছোটখাটো কাজ করতে থাকলাম। কিন্তু আমার মধ্যে একটা অদ্ভুত অনুভূতি তৈরি হচ্ছিল, যা ভাষায় বোঝানো কঠিন। হঠাৎ মিরাজের চোখ আমার দিকে পড়ল। ব্যথার কারণে আমি আবার একটু ইশ করে উঠলাম। মিরাজ চিন্তিত মুখে বলল, ম্যাডাম, আপনি বিশ্রাম নিন। যা যা দরকার আমাকে বলুন, আমি সব ঠিক করে দেব। আমি তাকে বললাম আমার পায়ে বাকি ক্রিম লাগিয়ে দিতে। মিরাজ কোনো প্রশ্ন ছাড়াই আমার কথামতো কাজ করল। কাজ শেষ করার পর সে আমার মাথায় হালকা ম্যাসাজ করে দিল। সে মেসেজ করায় আমি কিছুটা আরাম পেলাম, আর দিনটি অনেক শান্তিপূর্ণ মনে হল। মিরাজের কাজে নিখুঁততার কোনো ঘাটতি ছিল না। সে যেন সবকিছু সহজে সামনে নিতে পারত। তবে রাত নামতেই আমি তাকে অনুরোধ করলাম, আজ রাতে তুমি আমার ঘরে থেকো না। দিনের বেলায় আমি ঘরে থাকি না, তাই অন্তত রাতটা আমি আমার সন্তানের সঙ্গে একান্তে কাটাতে চেয়েছিলাম। প্রতিবার মিরাজ ঘরে থাকা আমার পছন্দ হতো না, তাই আজ রাতে তাকে অন্য ঘরে থাকার জন্য বললাম। দিনগুলো এভাবে চলতে থাকল। কিছুদিন মিরাজ ছাড়া আমার ছেলে পলাশ রাতে ঘুমাতে পারত না, কিন্তু ধীরে ধীরে সে কান্না বন্ধ করল। এদিকে আমি নিজেও কিছু পরিবর্তন অনুভব করতে শুরু করলাম। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে শরীর ভারী লাগতে শুরু করল। হঠাৎ এই পরিবর্তন কেন হচ্ছে তা বুঝতে পারছিলাম না। আমার শরীরের যন্ত্রণা এমনভাবে বেড়ে গিয়েছিল যে বিছানা থেকে ওঠারও ইচ্ছা থাকত না। তাই আমি অফিস থেকে 10 দিনের ছুটি নিয়ে নিলাম, যেন কিছুটা বিশ্রাম নিয়ে সুস্থ হয়ে উঠতে পারি। এ সময়ে পলাশ প্রায় পুরোটা সময় মিরাজের সঙ্গে কাটাচ্ছিল। মাঝে মধ্যে আমার ছেলের খিদে পেলে পলাশকে আমার কাছে নিয়ে আসত। আজ আমি আমার কোমর ধরে বসেছিলাম রাতের বেলায়। মিরাজ 1 গ্লাস পানি নিয়ে আমার ঘরে আসে আর আমার কোমরের উপর হাত দেখে সে বুঝে গেল আমার কোমরে খুব ব্যথা হচ্ছে। মিরাজ বলল, ম্যাডাম, যদি আপনার কোনো আপত্তি না থাকে আমি একটু মালিশ করে দিতে পারি। আমার কোমরের ব্যথা এতটাই তীব্র ছিল যে আমি তার কথায় রাজি হয়ে গেলাম। মালিশ করার আগে আমি ঘরের বড় লাইটটা জ্বালিয়ে দিলাম, যেন পরিবেশটা আরও শান্তিপূর্ণ হয়। মিরাজ যখন হালকা চাপ দিয়ে মালিশ করছিল, আমি বেশ স্বস্তি অনুভব করেছিলাম। মালিশ হওয়ার পর মনে হলো যেন আমার ব্যথা একেবারে হাওয়ায় মিশে গেল। মালিশ করার সময় মিরাজ আমাকে জিজ্ঞেস করল, ম্যাডাম, আপনার কি পলাশের বাবাকে মনে পড়ে না? আপনি এত সুন্দর এবং তরুণী হয়ে একা কেন? মিরাজের প্রশ্নের কোনো সঠিক উত্তর আমার কাছে ছিল না। আমি শুধু মৃদু হেসে বললাম, হয়তো এই প্রশ্নের উত্তর আমার কাছে নেই। সেই মুহূর্তে কথোপকথনটা সেখানে শেষ হয়ে গেল। মিরাজের মালিশে এমন আরাম পেলাম যে চোখের পাতা ভারী হয়ে এলো, আর আমি গভীর ঘুমে তলিয়ে গেলাম। 2 দিন পর এমন একটা দিন এলো যে দিনটার কথা আমি কখনো ভুলতে পারবো না। সে দিনটা আমার প্রিয় জনের সঙ্গে প্রথম দেখা হওয়ার দিন। সেই দিনটা শেষমেশ এসে পড়ল। সারাদিন নিজেকে নানান কাজে ব্যস্ত রাখার চেষ্টা করলাম, যেন আমার প্রেমিকের স্মৃতি মাথায় না আসে। কিন্তু রাতের নিস্তব্ধ অন্ধকারে তার মুখটা বারবার মনে পড়ছিল, মনে হচ্ছিল যেন স্মৃতিগুলো আমাকে ঘিরে ধরে রেখেছে। সে এখন আমার সঙ্গে নেই, তবে সে আমার সন্তানের বাবা। পলাশকে দেখলেই প্রতিদিন তার কথা মনে পড়ে। আজ আমি আর আমার আবেগ ধরে রাখতে পারলাম না। ঘরে বসে হঠাৎ কান্নায় ভেঙে পড়লাম। আমার ছেলে আমার পাশে ঘুমাচ্ছিল, কিন্তু তখন আমি সেটাও খেয়াল করিনি। আজ এমনকি আমি আমার ওষুধও খেতে ভুলে গিয়েছিলাম। রাতে মিরাজ 1 গ্লাস পানি নিয়ে আমার ঘরে ঢুকল। আমাকে কাঁদতে দেখে সে আমাকে পানি পান করালো।
আমি কিছুটা স্থির হলে সে আমাকে ওষুধ দিল। আমার কান্নার আওয়াজ শুনে আমার ছেলে পলাশ কিছুটা নড়াচড়া করতে লাগল। তখন মিরাজ আমাকে নিজের ঘরে নিয়ে গেল। সেখানে গিয়ে আমি নিজের আবেগ সামলাতে না পেরে হঠাৎ মিরাজকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলাম। আমার অনুভূতিগুলো যেন বসেছিল না। আমার দুঃখের কারণ শুনে মিরাজ নীরবে আমার চোখের জল মুছে দিল। আমি তার কাঁধে হাত রেখে বললাম, আজ আমি তোমার পাশে থাকতে চাই, একটু সান্ত্বনার খোঁজে। মিরাজ কিছুটা বিস্মিত হয়ে বলল, ম্যাডাম, আমি তো এসব বুঝি না। তার কথা শুনে আমি হেসে ফেললাম এবং তাকে সান্ত্বনা দিয়ে পাশে বসালাম। সেই দিন আমি তার ঘরেই ছিলাম। কিন্তু সকালে ঘুম থেকে উঠে দেখলাম সে সেখানে নেই, শুধু তার শার্টটা পরে আছে। বাইরে গিয়ে দেখলাম মিরাজ পলাশকে দুধ আর বিস্কুট খাওয়াচ্ছে। আমি আমার ছেলের কথা ভুলে গিয়েছিলাম, কিন্তু মিরাজ ভোলেনি। সে আমাদের দুজনকেই খুশি রেখেছিল। রাতের ক্লান্তির কারণে আমি সকালে বেশ দেরি করে উঠেছিলাম। সারাদিন মিরাজ আমার সঙ্গে চোখ মিলায়নি। আজ আমার বান্ধবী রিক্তা আমার সঙ্গে দেখা করতে এলো, সে একবারও মিরাজের দিকে তাকায়নি। মিরাজ এসে তাকে এক গ্লাস পানি দিল, তারপর কোনো কথা না বলে চুপচাপ ঘর থেকে বেরিয়ে গেল। কিছুক্ষণ কথোপকথনের পর রিক্তা চলে যাওয়ার প্রস্তুতি নিল। যাওয়ার সময় রিক্তা বলল, তোমার কাজের ছেলেটাকে যত দ্রুত সম্ভব বিদায় করো। বাইরে থেকে যতটা নিরীহ মনে হয় সে আসলে ততটা নয়। রিক্তার কথাগুলো আমি বিশেষ গুরুত্ব দিলাম না। সবকিছু আগের মতোই চলছিল। রাতের খাবার শেষে মিরাজ আমার ঘরে এক গ্লাস পানি নিয়ে এলো। সে পলাশকে ঘুম পাড়িয়ে দিয়েছিল। আজ পলাশ দোলনায় ঘুমাচ্ছিল আর মিরাজ তার দেখাশোনা করছিল। আমি ঘরের লাইট বন্ধ করে ঘুমিয়ে পড়লাম। কিছুক্ষণ পর পলাশের কান্নার শব্দে আমার ঘুম ভেঙে গেল। আমি বিছানা থেকে উঠতে যাচ্ছিলাম, তখনই হঠাৎ করে তার কান্নার আওয়াজ থেমে গেল। তারপর আমি ঘরের দরজা খোলার শব্দ শুনলাম। চুপচাপ লক্ষ্য করছিলাম। মিরাজ ধীরে ধীরে ঘরে ঢুকে আমার কাছে এসে দেখার চেষ্টা করছিল আমি ঘুমিয়ে আছি কিনা। হঠাৎ সে আমার মোবাইলটা তুলে নিল। দ্রুত লাইট জ্বালিয়ে আমি জেগে থাকতে দেখে মিরাজ হতভম্ব হয়ে গেল। মোবাইলটা তার হাত থেকে কেড়ে নিয়ে জিজ্ঞেস করলাম, মিরাজ, এ কি করছো? এত রাতে তুমি এখানে কি করছো? সে কিছু না বলে চলে যেতে চাইল, কিন্তু আমি তাকে থামালাম। আমার বান্ধবী রিক্তা একদিন আমাকে একটি ভিডিও দেখিয়েছিল যেখানে মিরাজ কাঞ্চনের সঙ্গে মারপিট করছিল। ঘটনাচক্রে কাঞ্চনের মোবাইলের ক্যামেরায় সেই দৃশ্য রেকর্ড হয়েছিল। সেই ঘটনার পর থেকেই আমি মিরাজের উপর নজর রাখতে শুরু করি। একদিন মিরাজকে ডেকে বললাম, সত্যি বলো, কেন কাঞ্চনের উপর হাত তুলেছিলে? মিরাজ চুপ থেকে উত্তর দিল, ম্যাডাম, সেদিন কাঞ্চন মদ্যপান অবস্থায় আপনার ঘরে ঢুকে খারাপ কিছু করার চেষ্টা করছিল, তাই আমি ওকে মারলাম। আমি অবাক হয়ে বললাম, ঠিক আছে, কিন্তু তুমি আমার পানিতে ঘুমের ওষুধ কেন মেশাচ্ছিলে? আজ নিজেই দেখেছি তুমি যা চেয়েছিলে আমি তোমাকে দিয়েছি। এখন তোমার কাজ শেষ। তুমি তোমার গ্রামে ফিরে যাও। আমার কথা শুনে মিরাজ শান্ত কণ্ঠে বলল, ম্যাডাম, আপনি যা ভাবছেন তা সম্পূর্ণ ভুল। হ্যাঁ, আমি জানতাম আপনি মানসিকভাবে বিপর্যস্ত। আপনি ঘুমাতে পারেন এমন কিছু ভেষজ চা বানিয়েছিলাম, কিন্তু সেটা আপনাকে কোনো ক্ষতি করার জন্য নয়। কয়েকদিন আগে আমি দেখেছিলাম আপনি ফোনে কারো সঙ্গে কথা বলছিলেন, তখন আমি বুঝতে পারি আপনি আবারও আপনার সেই পুরনো প্রেমিকের সঙ্গে দেখা করার পরিকল্পনা করছেন। সেই দেখা আপনার নিজের বাড়িতেই হওয়ার কথা ছিল। আমি এটা আটকাতে চেয়েছিলাম, কারণ আমি নিশ্চিত ছিলাম যে সেই ব্যক্তি এখনও আপনাকে প্রতারণা করছে। সে আপনাকে মিথ্যে বলছে, আর আমি চেয়েছিলাম আপনি এর থেকে রক্ষা পান। সে আপনার সাথে মিথ্যা সম্পর্ক গড়ে তুলছে, তার উদ্দেশ্য আপনার সন্তানকে আপনার কাছ থেকে দূরে সরিয়ে নেওয়া। তার স্ত্রী সন্তান জন্ম দিতে অক্ষম, তাই সে আপনার সাথে ঘনিষ্ঠ হতে চাইছে। সে আপনাকে জানায়নি যে তার স্ত্রীকে এখনও সে তালাক দেয়নি, আর সবকিছুই আপনার কাছে গোপন রেখেছে। আমি অবাক হয়ে মিরাজকে জিজ্ঞেস করলাম, তুমি এসব জানলে কিভাবে? তুমি কে? মিরাজ হেসে বলল, আপনার বাবা সাহেব আমাকে আপনার ছবি দেখিয়েছিলেন। তখনই প্রথম আপনাকে ভালো লাগে, কিন্তু তিনি বলেছিলেন আপনি বিয়ে করতে চান না। সেই সময় আমরা একটি পরিকল্পনা করি, আপনার জীবনে প্রবেশ করার জন্য আমি এখানে এসেছিলাম।
তবে এখানে এসে বুঝলাম অনেকেই আপনাকে ভুল উদ্দেশ্যে কাছে টানতে চায়। তাই আমি আপনার সুরক্ষায় মনোযোগ দিই। মিরাজ আসলে 23 নয় 30 বছরের এবং সে একটি ভালো চাকরিতে ছিল। সে যা বলেছিল সব সত্যি প্রমাণিত হয়েছে। তার সততা ও ভালোবাসা আমাকে মুগ্ধ করেছে। পুরনো প্রেমিকের প্রতারণা থেকে বেঁচে গিয়ে আজ আমি মিরাজ, যার আসল নাম বীরেন, তার সঙ্গে খুব সুখী। সে শুধু একজন সৎ জীবনসঙ্গী নয়, আমার সন্তানের জন্য দায়িত্বশীল বাবা। আমার বাবা জন্যই আজ আমি নতুন